আজকে তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট প্রত্যেকটি জায়গাতেই পুণ্যার্থীদের ভিড়। আর তারাপীঠে আজকে অনুব্রত মণ্ডল তার মেয়েকে নিয়ে পুজো দিতে গেলেন। নতুন বছরে তারাপীঠ মন্দিরে মেয়েকে নিয়ে অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর এই প্রথম তারাপীঠে তিনি পুজো দিলেন। তারাপীঠে ভক্তদের সঙ্গে তিনি মিলেমিশে পুজো দিলেন। মেয়ে সঙ্গে ছিলেন, মেয়েকে নিয়েই তারাপীঠ মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। তারাপীঠ মন্দিরে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছবি, অনুব্রত মণ্ডল কঙ্কালীতলায় মন্দিরে পুজো দেন। বহুবার আমরা সেই ছবি দেখেছি, কিন্তু এবার তারাপীঠ মন্দিরে পুজো দিলেন নববর্ষের প্রথম দিনেই। নতুন বছর 1432, তার প্রথম দিনেই অনুব্রত মণ্ডল মেয়েকে নিয়ে গেলেন তারাপীঠে, সেখানে মা তারার পুজো দিলেন। বছরের প্রথম দিন মাকে বললাম বীরভূম জেলা যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, দলের সব কর্মীদের ভালো থাকে, গোটা পশ্চিমবাংলা ভালো থাকে। মমতা ব্যানার্জি অভিষেক নামেও পুজো দিলাম, আমার মেয়ে আমার স্ত্রীর নামেও পুজো দিলাম। সামনে তো বিধানসভা ভোট, মায়ের কাছে কি চাই? মাকে যা বলার বলে দিয়েছি, মাকে পার্সোনালি বলতে হয়, মাকে যা বলার বলে দিয়েছি পশ্চিমবঙ্গের সঙ্গে। 11টা আরেকটা তারাপীঠে বড় হোম করবো, সেদিন যাবো। প্রতিবারই এই বাঁকুড়ার যমুনা বাঁধে এই ছবি দেখা যায়। 1432, তাই 1432 বার ডুব। বাঁকুড়ায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 1432 বার ডুব। বর্ষবরণ করেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। ইংরেজি নিউ ইয়ার থেকে বাংলা নববর্ষ প্রতি বছরই 17-18 বছর ধরে নতুন বছরকে বরণ করেন বিষ্ণুপুরের সদানন্দ দত্ত। যমুনা নদী যতগুলি সাল ততগুলি ডুব দিয়ে আসছে। আজকে দিলাম 1432টা। আর আমার একটা লক্ষ্য, মানে গিনিস বুক রেকর্ড করা। কিন্তু সরকার পাশে দাঁড়ালে, সরকারের যদি সাহায্য পায়, তাহলে গিনিস বুক রেকর্ডটা হবে। এইভাবেই দিয়ে আসছে। এটা আমি বাবার কাছ থেকে শিখেছি। বাবা এরকম ডুব দিত, যে আস্তে আস্তে আমিও শিখলাম। আমার যখন বয়স 7, তখন থেকে আমি ডুব দিতে আরম্ভ করি। বিষ্ণুপুরের একটি প্রিয় ছেলে, খুব দীর্ঘদিন ধরে সে এইভাবেই বর্ষবরণ করে আসছে ঐতিহাসিক যমুনা বাঁধে। সেই যমুনা বাঁধে 1432টি ডুব দিয়ে তিনি বর্ষবরণ করলেন। নববর্ষে বর্গ ভীমা মন্দিরে পুজো দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী সেখানেই রাজ্য সরকারকে, তৃণমূলকে তোপ দাগলেন। তিনি বললেন, হাল খাতা নয়, হাল ফেরানোর খাতা বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর। আর পাল্টা জয়প্রকাশ মজুমদার দাবি করলেন, বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। বিরোধী দলনেতার বক্তব্যের পাল্টা। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে যাব। নিজেরা ষড়যন্ত্র করেছেন। মোতাবাড়ি থেকে চেষ্টা শুরু হয়েছিল, বাইরে থেকে লোক নিয়ে আসা, টাকা খরচ করা, অস্ত্র যোগান দেওয়া, ফেক নিউজ পরিবেশন করা, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতকারীকে ঢুকিয়ে লুট করিয়ে আবার তাদের নিশ্চিন্ত মনে বাংলাদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা, সেফ করিডর, এবং তারপরে মুখ মুছে এসে বলছেন হাল ফেরানো। পশ্চিমবঙ্গ কখনো ধর্মভিত্তিক রাজনীতি করেনি, করবেও না কোনোদিন। আর নববর্ষের মিছিল করলেন দিলীপ ঘোষ, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ঠনঠনিয়া পর্যন্ত। আর সেখান থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। আর পাল্টা তৃণমূল বলছে, বিজেপির চক্রান্তে ঘরছাড়া হয়েছে। বাংলাকে অশান্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এই ধরনের পরিস্থিতির মধ্যে নতুন বছর শুরু হবে, বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে, এটা আমরা কোনোদিন ভাবিনি। যারা বাঙালি বাঙালি বলে বাঙালিকে তোল্লাই দেওয়ার ঠেকা নিয়েছেন, তারা গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসছেন, বিহার থেকে বিহারী বাবুকে নিয়ে আসছেন, শত্রুঘ্ন সিনহাকে। এরা হচ্ছেন পশ্চিমবাংলার প্রতিনিধি, বাঙালির প্রতিনিধি, লোকসভায় প্রতিনিধিত্ব করছেন। আর যে বাঙালি, তারা বাংলা ছেড়ে অন্য রাজ্যে বা অন্য জেলায় চলে যাচ্ছে। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে।
ঘর ছাড়াদের হাহাকার শুনতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন পশ্চিমবাংলায় আর কি হতে পারে? দিলীপ ঘোষ এমন ভাবে কথা বলছেন তিনি কিছুই জানেন না। তারা জানেন না কিভাবে ষড়যন্ত্রপূর্ণ হয়েছে, কিভাবে তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, এই উস্কানি দিয়ে কিভাবে সেখানে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা। ধর্মনিরপেক্ষতার রাস্তা থেকে সরে গিয়ে ধর্ম নিয়ে সমাজকে বিভাজন করছে এই দিলীপ ঘোষরা। নববর্ষের দিন বলছে রবীন্দ্রসঙ্গীত কেন শুনতে পাচ্ছি না, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা রবীন্দ্রনাথের কবিতা। আর এরা বলছে সব ছাড়িয়ে দেব, মিলাবে না কেউ, শুধু আমরা বিচ্ছিন্ন করব। ওয়াকফ আইনের প্রতিবাদ আর তারই প্রতিবাদে রিট পিটিশন দাখিল সুপ্রিম কোর্টে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। কি বলছেন তিনি দেখুন। আমি গতকালকেই সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের পক্ষে জনস্বার্থ বিরোধী বা মুসলিম সম্প্রদায়ের সম্পদের উপরে যে লোভ লালসা কেন্দ্র সরকার রাখার চেষ্টা করছে সেটাকে রোখার জন্য সুপ্রিম কোর্টে মুসলিম সম্প্রদায়ের এই সম্পত্তি রক্ষার্থে আমি একটা রিভিউ পিটিশন দাখিল করেছি। ভাঙড় অশান্ত হয়েছিল গতকাল। সেই অশান্তিতে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে কিভাবে আগুন লাগানো হয়েছিল। সেই সিসি ক্যামেরা ফুটেজ উঠে আসছে, পুলিশের গাড়ি ভাঙচুর। দেখুন সেই ছবি, সিসি ক্যামেরার ছবি। ভাঙড় কালকে অশান্ত হয়েছিল, পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন, সেই এক্সক্লুসিভ সিসি ক্যামেরার ছবি। গতকাল ভাঙড়ের সোনপুরে এই ঘটনা ঘটানো হয়েছিল। পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর, ভাঙচুরের পরেও ক্ষান্ত হননি বিক্ষোভকারীরা। তারপরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর অশান্তির পর এখনো থমথমে ভাঙড়ের সোনপুর। হামলার অভিযোগে গ্রেফতার নয়। গতকাল ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। হামলায় আহতও হন 12 জন পুলিশ কর্মী। দ্রুত কাজে মন্ত্রিত্ববাজি। আগামী দিনে মন্ত্রী থাকবেন কি থাকবেন না ঠিক নেই। উদয়ন গুহ একটি সুইমিং পুলের কাজে সূচনা করলেন। ঠিকাদার সংস্থাকে 6 মাসের ডেডলাইন দিলেন। 6 মাসের ডেডলাইন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর, কারণ উত্তরবঙ্গ উন্নয়ন দফতর 4 কোটি টাকা বরাদ্দ করেছে যাতে 6 মাসের মধ্যে সেই সুইমিং পুল তৈরি হয়, তার ডেডলাইন দিয়ে রাখলেন। যারা এজেন্সি আছে তাদের বলেছি যে 6 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, যাতে আমি মন্ত্রী থাকতে থাকতে উদ্বোধনটা করে দিতে পারি। কারণ দিনাটার মানুষের উপর আমার ভরসা নেই। দিনাটার মানুষ যে আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনাটার মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে 6 মাসের মধ্যে পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো। বাবা, ওটা রাখা যাবে না। পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে পুল উদ্বোধন করে দিয়ে চলে গেল। এটা একটু যন্ত্রণাদায়কই হবে।